আবার কয়েকটা সেন্টেন্স দেখা যাক, সোজা সেন্টেন্স, খুব বেশি শক্ত কিছু নয়। হ্যাঁ, একটুখানি খেয়াল করো শুধু কোন ক্ষেত্রে কোন ইংরেজিটা হবে, বিশেষ তোলা মানে কোনো কিছু নির্দিষ্ট জিনিস তোলার ক্ষেত্রে ইংরেজিটা কী হবে সেটুকু জানলে আমরা বাক্যগুলো তৈরি করতে পারব। আমার একটা ফটো তোল, এখানে ফটো তোলা বলতে টেক বোঝায়, তোলা ইংরেজি হয় টেক। তাহলে আমার একটা ফটো তোলো, টেক, দুটো ব্যবহার করতে পারি। কি একটা ব্যবহার করতে স্ন্যাপ, টেক এ স্ন্যাপ অফ মি, এটা বলতে পারি। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি যখন কাউকে কোনো অনুরোধ করি, আদেশ দিই, এরকম বোঝাতে গেলে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি সেখানে সাবজেক্টটা উল্লেখ থাকে না, আমরা বুঝে নিই সেটা তুমি বা তোমাকেই বলা হচ্ছে বা তোমাদের বলা হচ্ছে, ইউ কথাটা হয়। তাহলে ইউ টেক এ স্ন্যাপ অফ মি, ইউটা আমরা বলি না, টেক এ স্ন্যাপ অফ মি, অথবা আমরা বলতে পারি টেক এ ফটো অফ মি, টেক এ ফটো অফ মি, তাহলেই হবে। এইবার দেখো, অনেক ক্ষতি হওয়ায় মহিমবাবু কারবার তুলে দিল। এই কারবার তুলে দিল, তুলে দেওয়া ইংরেজি হচ্ছে, এখানে যে ইংরেজিটা হবে সেটা হচ্ছে ওয়াইন্ড আপ। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা মনে রেখো, WIND, এটা হচ্ছে উইন্ড, বাতাস, নাউন, বাতাস। আর যদি বলো WIND, এর উচ্চারণ যদি ওয়াইন্ড হয়, ওয়াইন্ড, উইন্ড, ওয়াইন্ড, উইন্ড, ওয়াইন্ড বানান একই। এই উইন্ড মানে হচ্ছে নাউন, বাতাস, আর ওয়াইন্ড মানে হচ্ছে কোনো কিছু পাক খাওয়ানো, একটার পর একটা প্যাঁচানো, ওয়াইন্ড, এটা হচ্ছে ভার্ব ট্রান্সিটিভ। ঠিক আছে, এইটার পাস্ট টেন্স হচ্ছে, এখানে একটা মজার ব্যাপার আছে। দেখো এই একটা উন্ড, আরেকটা দেখো WOUND, এটা খুব ভালো করে খেয়াল করে নিও। এটার উচ্চারণ হচ্ছে ওয়ান্ড, এর উচ্চারণ হবে ওয়ান্ড, আর এর উচ্চারণ হচ্ছে উন্ড, দুটো আলাদা মানে। ওয়ান্ড, ওয়ান্ট এটা, সেটা অ্যাডজেক্টিভ, যেটা পাক খাওয়ানো হয়েছে। আর পাস্ট টেন্স হবে ওয়ান্ড, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটোরই হবে ওয়ান্ড। পাস্ট মানে পাক খাওয়ানো হয়েছিল, আর ওয়ান মানে যেটার মধ্যে পাক দেওয়া রয়েছে, পাককৃত অবস্থা। আর এই উনটা মানে হচ্ছে, এটা হচ্ছে নাউন, এটা মানে হচ্ছে ক্ষত, ক্ষত বা আঘাত, এটা আঘাত। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো। এটা যদি উইন্ড বলি তার মানে হবে বাতাস, আর যদি ওয়াইন্ড বলি তার মানে কোনো কিছু প্যাঁচানো, পাক খাওয়ানো। এটা যদি উন্ড বলি তার মানে হচ্ছে ক্ষত বা আঘাত, আর যদি ওয়ান্ড বলি তাহলে ওয়াইন্ডের পাস্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো, অনেক ক্ষতি হওয়ায় মহিমবাবু কারবার তুলে দিল বা তুলে দিয়েছিলেন, পাস্ট ইনডেফিনিট হবে। অনেক ক্ষতি হওয়ায়, এই যে অনেক ক্ষতি, এরকম ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সাফারিং এ লস, অনেক ক্ষতি হয় সাফারিং এ লস, অনেক ক্ষতি সাফারিং এ হিউজ লস। Suffering a HUG, huge loss, অনেক ক্ষতি হয়। মহিমবাবু, সাবজেক্টে মহিমবাবু, মহিমবাবু ওয়ান্ড অফ হিজ বিজনেস, তার মানে এই ওয়াইন্ডের পাস্ট টেন্সটা আমরা ব্যবহার করছি।
তাহলে ওয়ান্ড অফ WOUND, ওয়ান্ড অফ হিজ বিজনেস। সাফারিং এ হিউজ লস, মহিমবাবু ওয়ান্ড অফ হিজ বিজনেস। বোঝা গেল? এইবার দেখো দুধ তোলে কেন? দুধ তোলে মানে কি? দেখবে অনেক অনেক বাচ্চা আছে একটুক্ষণ পরে পরে দুধ বমি করে। এই যে বমি করাটাকে বলতে, দুধ বমি করে ফেলা, সেটাকে দুধ তোলা বলে। সেক্ষেত্রে হচ্ছে থ্রো অফ মিল্ক, ইংরেজিটা ব্যবহার করা হয় থ্রো অফ, THROW, থ্রো অফ মিল্ক, দুধ তোলা। তাহলে বাচ্চাটা প্রায়ই দুধ তোলে কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলেও ওয়াই, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করি? সবার আগে WH শব্দটা দিই, হ্যাঁ। আর যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে ডু, ডাজ, ডিড এটা আগে যায়। পাস্ট টেন্স হলে ডিড আগে যায়, প্রেজেন্ট টেন্স হলে পরে ডাজ আগে যায়। অথবা ডু, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ডু আগে যায়, সিঙ্গুলার নাম্বার হলে ডাজ আগে যায়। তাহলে বাচ্চাটা সিঙ্গুলার নাম্বার নির্দিষ্ট করে ওয়াই ডাজ দ্য বেবি। এবার খেয়াল করে দেখো এই ডাজ আগে চলে গেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস যেটা যোগ হয়, সুতরাং থ্রোজ আপ হবে না, হবে হোয়াই ডাজ দ্য বয় থ্রো আপ। আরে দাঁত আবার বানান ভুল করছি। Why does the boy throw up milk? এই প্রায়ই জন্য ইংরেজিটা কি হবে? often. Why does the baby often throw up milk? often throw up milk. এবার দেখো পরেরটা দেখো, প্রধান শিক্ষক মহাশয়ের পতাকা তোলার কথা, মানে নির্দিষ্ট করা আছে। প্রধান শিক্ষকের দ্য হেডমাস্টার এখানে দেখো দু রকমভাবে লিখেছি, এখানে হেডমাস্টার লিখেছি, এখানে হেডমাস্টার লিখেছি। এখানে ছোট হাতের হয়েছে, দুটো আলাদা আলাদা আছে, হ্যাঁ একসঙ্গে আছে। আর এখানে দুটো আলাদা আলাদা আছে, দেখো হেড মাস্টার। এর আগেও তোমাদের বলেছি আমি, দুটো ওয়ার্ড সেটা একসঙ্গে মিলে যদি একটা কিছু মানে একটা কিছু বোঝায়, একটা নির্দিষ্ট কিছু বোঝায়, তাহলে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়। আমি যখন হেড এবং মাস্টার দুটো আলাদা আলাদা লিখেছি, দুটো আলাদা আলাদা শব্দ, এই দুটো আলাদা শব্দ একসঙ্গে মিলে হেডমাস্টার প্রধান শিক্ষক বোঝাচ্ছে, কিন্তু ওপরে আমি হেডমাস্টার একসঙ্গে লিখেছি, সেই জন্য এইখানে এইচটা ছোটো হাতের হয়েছে। কিন্তু যখন আলাদা করে লিখলাম তখন এইচটা বড় হাতের হয়েছে, এইটা বড় হাতের হয়েছে। ঠিক আছে? কথা ইংরেজি কী হলো? ইজ সাপোজড, কি টু তোলা। তোলা ইংরেজি আমরা একটুক্ষণ আগেই মানে আগের ভিডিওতে দেখেছিলাম, রেইজ মানে হচ্ছে তোলা বা ওঠানো, হচ্ছে রেইজ, তোলা বা ওঠানো, পতাকা ওঠানোর কথা। কিন্তু
পতাকা ওঠাবার কথা যখন আমরা বলবো তখন রেইজ কথাটা ব্যবহার করা হয় না, তখন যেটা হয় টু হোয়েস্ট দ্য ফ্ল্যাগ। বুঝা গেল? তারপরে দেখো, আমাকে পাগল করে তুলো না, মানে আমাকে পাগল বানিও না, এখানে তোলা বলতে ড্রাইভ কথাটা ব্যবহার করা হয়। আমাকে পাগল করে তুলো না মানে আমাকে পাগল বানিয়ে দিও না, ডোন্ট ড্রাইভ মি ম্যাড, ডোন্ট ড্রাইভ মি ম্যাড। বুঝা গেল? তোমার হাতটা একটু তুলবে, রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করলে আমরা কী বলবো? প্লিজ কথাটা ব্যবহার করবো। তাহলে তোমার হাতটা একটু তুলবে, তোলা ইংরেজি কি? রেজ, তোলা। রেজ হতে পারে, লিফটও হতে পারে। এখানে বেটার হবে রেজ কথাটা, লিফট কথাটা আমরা ব্যবহার করবো না। লিফট মানেও তোলা, রেজ মানে ওঠানো বা তোলা, তোলা। আবার লিফট মানেও তোলা, তোলা। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, দু রকম সিচুয়েশনে দুটো ব্যবহার করা হয়। কিরকম ব্যাপার হলো, ধরো আমি একটা পেশেন্ট দেখছি, তার হাতে একটা ব্যথা, হাতটা একটু তোলো তো, এই তোলার জন্য আমরা বলবো রেজ। ঠিক আছে? আর ধরো হাতে কিছু জিনিস আছে, সেই অবস্থায় তাকে হাতটা তুলতে বলছি, সেরকম ক্ষেত্রে লিফট হবে। অথবা আমি ধরো ট্রেনে করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি, আর একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, সে হাতটা এমনভাবে রেখেছে আমার ঘাড়ের ওপর এসে পড়ছে, সেক্ষেত্রে আমরা লিফট বলবো। ইন জেনারেল রেজ কথাটা ব্যবহার করা হবে। তাহলে তোমার হাতটা একটু তুলবে, রিকোয়েস্ট করছি, উইল ইউ প্লিজ raise your hand। একটু আমরা জানি একটু ক্ষেত্রে এ লিটল হয়, তাহলে উইল ইউ প্লিজ রেইজ ইউর হ্যান্ড এ লিটল। বোঝা গেল? উইল ইউ প্লিজ রেইজ ইউর হ্যান্ড এ লিটল। তারপরটা দেখো, বাড়ির চারধারে পাঁচিল তোলার কথাই ভাবছি, কথাই এটাকে বাদ দাও। বাড়ির চারধারে পাঁচিল তোলার কথা ভাবছি। কে ভাবছে? আমি। আই এম থিঙ্কিং। আমি ভাবছি, আই এম থিঙ্কিং। কি? পাঁচিল তোলার কথা, থিঙ্কিং অফ। পাঁচিল তোলা, সেখানে আমরা এই ওঠানো, রেজ কথাটা ব্যবহার করব। আই এম থিঙ্কিং অফ রেজিং। এবার খেয়াল করে দেখো, বাড়ির চারধারে পাঁচিল তোলার কথা ভাবছি। চারধারে পাঁচিল তুলছে, পাঁচিলের সংখ্যা কটা হবে? একটা না একাধিক? তাহলে আই এম থিঙ্কিং অফ রেজিং ওয়ালস। আর একটা দিকে যদি বলতাম তাহলে ওয়াল হতো। আই এম থিঙ্কিং অফ রেজিং ওয়ালস। চারধারে, এখানে রাউন্ড ব্যবহার করবো না অ্যারাউন্ড ব্যবহার করব? রাউন্ড বলতে গোল বোঝাবে, আর অ্যারাউন্ড বলতে চার ধারে বোঝায়। তাহলে চার ধারের জন্য আমরা ব্যবহার করবো অ্যারাউন্ড। আই এম থিঙ্কিং অফ রেজিং ওয়ালস অ্যারাউন্ড মাই হাউস। বুঝা গেল? এইবার দেখো যেটা আছে কথাই, এই ইর জন্য কি বলবো? যদি এটা হচ্ছে গিয়ে আই এম থিঙ্কিং অফ রেজিং ওয়ালস অ্যারাউন্ড মাই হাউস, আমি বাড়ি চারধারে পাঁচিল তোলার কথা ভাবছি, কথাই ভাবছি, সেই জন্য আমরা কী বলবো? সেক্ষেত্রে আমরা যে ইংরেজিটা ব্যবহার করবো সেটা হচ্ছে
I am just thinking of raising walls around my house. বোঝা গেল? আশা করি কিছুটা হয়তো ধারণা পরিষ্কার হয়েছে। ভালো করে মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, সবগুলোই রপ্ত হয়ে যাবে। ওকে, এবার শেষমেশ তোমাদের একটা অনুরোধ করব। দেখো, এই যে ভিডিওগুলো আমি করছি, এই ভিডিওগুলো যদি তোমাদের মনে হয় যে ভালো লাগছে, কাজে আসছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করা দেখলে পরে আমার আগ্রহটা একটু বাড়ে, আরও ভিডিও করার জন্য আমি উৎসাহটা পাবো। তা না হলে আস্তে আস্তে আমার উৎসাহটাও স্তীমিত হয়ে আসবে। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব। যদি ভালো লাগে, যদি মনে হয় কাজে আসছে, তাহলেই সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ নট। ওকে, থ্যাংক ইউ।